তুমি কি কখনো এমন অনুভব করেছ মনের ভেতরে হাজারটা আইডিয়া আছে কিন্তু শুরু করতে ভয় লাগে? ভয় বলে তুমি পারবে না, লোকে হাসবে, এটা তোমার জন্য না। কিন্তু যদি আমি বলি ভয় থাকা সত্ত্বেও সৃষ্টিশীল হওয়াই হলো সত্যিকারের সাহস। এই ভিডিওটা তাদের জন্য যারা লিখতে চায়, আঁকতে চায়, কিছু বানাতে চায়, কিন্তু ভয়ের কারণে থেমে আছে। আজ আমরা কথা বলবো এমন এক জাদুর কথা যার নাম বিগ ম্যাজিক। এই অধ্যায়ের শুরুতেই এলিজাবেথ গিলবার্ট আমাদের একটা খুব বড় সত্যের মুখোমুখি দাঁড় করান। ভয় কোনো সমস্যা না, ভয় একটা বাস্তবতা। আমরা সবাই ভাবি একদিন এমন একটা সময় আসবে যেদিন আর ভয় থাকবে না, যেদিন আত্মবিশ্বাসে ভরে যাব, যেদিন মনে হবে হ্যাঁ এবার আমি রেডি। কিন্তু সেই দিনটা আসে না, কারণ ভয় কখনো চলে যাওয়ার জন্য আসেই না, ভয় আসে সাথে থাকার জন্য। ভয়কে ভুলভাবে বোঝার ফল। আমরা ভয়কে শত্রু বানিয়ে ফেলি, ভাবি ভয়টা দূর করতে পারলেই সব ঠিক হবে। কিন্তু এলিজাবেথ বলেন ভয়কে দূর করার চেষ্টা করাই সবচেয়ে বড় ভুল। ভয় খুব চালাক, সে সরাসরি বলে না থামো, সে বলে আরও শিখে নাও, আরও প্রস্তুত হও, আরেকটু পরে শুরু করো। শুনতে এগুলো খুব বুদ্ধিমানের কথা মনে হয়, কিন্তু বছরের পর বছর কেটে যায়, কিছুই শুরু হয় না। গাড়ির রূপক। এলিজাবেথ গিলবার্ট একটা অসাধারণ উদাহরণ দেন। ভাবো তোমার জীবন একটা গাড়ি। এই গাড়িতে আছে তোমার স্বপ্ন, তোমার কৌতূহল, তোমার আনন্দ, তোমার সৃষ্টিশীলতা আর ভয়। ভয়কে তুমি গাড়ি থেকে নামাতে পারবে না, কারণ সে জেদি। তাই নিয়মটা খুব পরিষ্কার। ভয় গাড়িতে বসবে, ভয় কথা বলবে, ভয় চাচাবে, কিন্তু ভয় স্টিয়ারিং ধরবে না, ভয় দিক নির্দেশ ঠিক করবে না, ভয় সিদ্ধান্ত নেবে না। এই সিদ্ধান্তগুলো নেবে তুমি। ভয় আর মৃত্যুর পার্থক্য। ভয়ের সবচেয়ে বড় সমস্যা হলো সে অস্বস্তি আর মৃত্যুকে এক করে দেখে। নতুন কিছু শুরু করা মানে বিপদ, নিজেকে প্রকাশ করা মানে লজ্জা, ভুল করা মানে সর্বনাশ। কিন্তু এলিজাবেথ বলেন এগুলো মৃত্যু না, এগুলো শুধু অস্বস্তি। অস্বস্তি মানেই তুমি বেড়ে উঠছ, অস্বস্তি মানেই তুমি জীবিত। সাহসের নতুন সংজ্ঞা। এই অধ্যায় আমাদের শেখায় সাহস মানে ভয় না থাকা না, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও কাজ করা। যারা আজ বড় লেখক তারা ভয় পেয়েই লিখেছিল, যারা আজ বড় শিল্পী তারা ভয় পেয়েই আঁকতে বসেছিল। পার্থক্য একটাই, তারা ভয়কে শুনেছিল কিন্তু মানেনি। ভয় থাকবে, এটা সত্য, কিন্তু আজ যদি তুমি ছোট একটা পদক্ষেপ নাও, ভয় পেছনের সিটে বসে থাকবে। আর তুমি যদি চালাতে থাকো, একদিন ভয় ক্লান্ত হয়ে চুপ করে যাবে। সেখান থেকেই শুরু হয় সৃষ্টিশীল জীবনের বড় জাদু। তুমি কি জানো, সৃষ্টিশীল হতে সবচেয়ে যেটার দরকার তা প্রতিভা না, সাহস। সাহস মানে নিখুঁত হওয়া না, সাহস মানে ভুল হওয়ার ঝুঁকি নিয়েও শুরু করা। এই অধ্যায়ে এলিজাবেথ গিলবার্ট একটা খুব বড় ভুল ভেঙে দেন। আমরা ভাবি সৃষ্টিশীল মানুষ মানেই বিশেষ কেউ, বিশেষ প্রতিভা আছে, বিশেষ শিক্ষা আছে, বিশেষ অনুমতি আছে। কিন্তু তিনি বলেন না, সৃষ্টিশীল মানুষ মানে যে মানুষ ভয় থাকা সত্ত্বেও নিজের ভেতরের ডাকটাকে উপেক্ষা করে না। আমি কি যথেষ্ট ভালো? এই প্রশ্নটাই সবচেয়ে বড় বাধা। প্রায় সবাই নিজের ভেতরে এই প্রশ্নটা লুকিয়ে রাখে। আমি কি যথেষ্ট ভালো? আমার কাজ কি কারো দরকার? এত মানুষ করছে, আমারটা আলাদা কেন হবে? এলিজাবেথ বলেন এই প্রশ্নগুলোর উত্তর জানার দরকার নেই, কারণ তুমি কাজ শুরু করো ফলাফলের জন্য না, তুমি কাজ শুরু করো ডাকার জন্য। তোমার কাজ সফল হবে কিনা এই প্রশ্নটা ভবিষ্যতের, কিন্তু তোমার শুরু করা উচিত কিনা এই প্রশ্নটার উত্তর এখনই হ্যাঁ। সাহস মানে কি? সাহস মানে লোকে কি বলবে সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা না করা, নিজের কাজকে ভালোবাসা, ফলাফলকে নয়, নিজের কৌতূহলকে গুরুত্ব দেওয়া। এলিজাবেথ বলেন তুমি যদি সৃষ্টিশীল হও তাহলে তুমি আগুনের কাছে যাবে, পোড়ার ঝুঁকি নিয়েই, কিন্তু সেই আগুনই তোমাকে আলো দেবে। ভয়ের সাথে চুক্তি। এই অধ্যায়ে এলিজাবেথ আবার ভয়কে সামনে আনেন, কিন্তু এবার নতুনভাবে। তিনি বলেন ভয়ের সাথে একটা চুক্তি করো। ভয়কে বলো তুমি আমাকে সাবধান করতে পারো, কিন্তু আমাকে থামাতে পারবে না।
ভয়ে থাকবে, হাত কাঁপবে, মনে সন্দেহ আসবে, তবু তুমি লিখবে, তবু তুমি আঁকবে, তবু তুমি তৈরি করবে। এইটাই হলো সৃষ্টিশীলতার সাহস। সবচেয়ে বড় শিক্ষা। এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হল সৃষ্টিশীল জীবন মানে নিরাপদ জীবন না, সৃষ্টিশীল জীবন মানে জীবিত জীবন। যে মানুষ কিছু বানায় সে ঝুঁকি নেয়, যে ঝুঁকি নেয় সে ভয় পায়, আর যে ভয় পেয়েও এগোয় সেই মানুষটাই সত্যিকারের সৃষ্টিশীল। তুমি নিখুঁত নও, এটা সমস্যা না। তুমি ভয় পাও, এটা দুর্বলতা না। সমস্যা একটাই, যদি তুমি শুরু না করো। আজ যদি তুমি সাহস করে নিজের ভেতরের ডাকে সাড়া দাও, তাহলেই তুমি ইতিমধ্যেই সৃষ্টিশীল জীবনের পথে হাঁটা শুরু করে দিয়েছ। আর সেটাই বিগ ম্যাজিকের দ্বিতীয় দরজা। তুমি কি এখনও কারো অনুমতির অপেক্ষায় আছো? কেউ এসে বলবে, হ্যাঁ এবার তুমি লিখতে পারো, হ্যাঁ এবার তোমার কাজের দাম আছে। কিন্তু যদি আমি বলি সৃষ্টিশীল জীবনের সবচেয়ে বড় অনুমতিটা তোমাকেই দিতে হয়? এই অধ্যায়ে এলিজাবেথ গিলবার্ট একটা ভয়ঙ্কর সত্য সামনে আনেন। আমাদের বেশিরভাগ মানুষ নিজের জীবনটা আটকে রাখে অনুমতির অপেক্ষায়। আমরা অপেক্ষা করি পরিবার বুঝবে কবে, সমাজ স্বীকৃতি দেবে কবে, কেউ বলবে কবে তুমি ভালো। কিন্তু সৃষ্টিশীলতার জগতে এই অপেক্ষা মানেই স্থবিরতা। এলিজাবেথ বলেন, তোমাকে কেউ এসে সনদ দেবে না, তোমাকে কেউ এসে মুকুট পরাবে না, তোমাকে নিজেকেই বলতে হবে আমি শুরু করছি। ব্রেন, আমি কে, এই প্রশ্নের ফাঁদ। আমরা নিজের মনেই নিজেকে আটকাই। আমি তো লেখক না, আমি তো শিল্পী না, আমি তো এই লাইনের মানুষ না। এলিজাবেথ বলেন, এই প্রশ্নগুলোই ভুল। তুমি কে তা ঠিক হয় তুমি কি করছো তার ওপর। তুমি লিখলে তুমি লেখক, তুমি আঁকলে তুমি শিল্পী, তুমি বানালে তুমি স্রষ্টা। পরিচয় কাজের আগে আসে না, পরিচয় আসে কাজের পরে। অনুমতি মানে অহংকার না। অনেকে ভাবে নিজেকে অনুমতি দেওয়া মানে অহংকারী হওয়া। এলিজাবেথ স্পষ্ট করে বলেন, না, নিজেকে অনুমতি দেওয়া মানে আমি বিশেষ এটা বলা না, আমি সেরা এটা দাবি করা না। নিজেকে অনুমতি দেওয়া মানে আমি চেষ্টা করব। এটা সাহস, এটা বিনয়, এটা দায়িত্ব। অন্যদের মতামত নিয়ে সত্য কথা। এই অধ্যায়ে এলিজাবেথ খুব পরিষ্কার বলেন, লোকে কি বলবে এই প্রশ্নের কোনো শেষ নেই। আজ প্রশংসা করবে, কাল সমালোচনা করবে। তুমি যদি বাইরের কণ্ঠে বাঁচো, তুমি নিজের কণ্ঠ হারাবে। তাই তিনি বলেন, তোমার কাজ করো আর ফলাফলকে আলাদা করে রাখো। সবচেয়ে বড় শিক্ষা। এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হল টিটিআর। অনুমতি চাইলে থেমে যাবে, অনুমতি দিলে এগোবে। তোমার কাজ নিখুঁত হবে না, তোমার কাজ সবাইকে খুশি করতে হবে না। শুধু একটাই দরকার, তুমি যেন নিজের সাথে সৎ থাকো। আজ যদি তুমি কাউকে না পাও যে তোমাকে বলবে শুরু করো, তাহলে আজ নিজেকেই বলো আমি শুরু করছি। এই এক লাইনের ভেতরেই আছে সৃষ্টিশীল জীবনের সবচেয়ে বড় স্বাধীনতা, আর সেখান থেকেই খুলে যায় বিগ ম্যাজিকের তৃতীয় দরজা, স্পার্কল। তুমি কি কখনো এমন অনুভব করেছ, একটা আইডিয়া হঠাৎ আসে, তারপর তুমি দেরি করো, আর কিছুদিন পর দেখো ঠিক সেই আইডিয়াটা অন্য কেউ করে ফেলেছে? এটা কাকতালীয় নয়, এটাই আইডিয়ার রহস্য। এই অধ্যায়ে এলিজাবেথ গিলবার্ট একদম আলাদাভাবে আইডিয়াকে দেখান। তিনি বলেন, আইডিয়া কোনো বস্তু না, আইডিয়া জীবন্ত শক্তি। আইডিয়াগুলো বাতাসে ভেসে বেড়ায়, তারা খোঁজে কে তাদের নিয়ে কাজ করবে। যে মানুষ সাহস করে বলে, হ্যাঁ আমি প্রস্তুত, আইডিয়াটা তাকেই বেছে নেয়। আইডিয়া চুরি হয় না, আইডিয়া সরে যায়। আমরা প্রায়ই বলি, ও আমার আইডিয়া চুরি করেছে। এলিজাবেথ বলেন, না, আইডিয়া চুরি হয় না। আইডিয়া দেখে তুমি ভয় পাচ্ছ, তুমি দেরি করছ, তুমি অপেক্ষা করছ নিখুঁত সময়ের। তখন আইডিয়া বলে, ঠিক আছে, আমি অন্য কাউকে খুঁজে নিচ্ছি, আর সে চলে যায়। কেন আইডিয়া ভয় পায়? আইডিয়াও ভয় পায়। ভয় পায় অবহেলার, ভয় পায় দেরির, ভয় পায় অজুহাতের। তুমি যদি আইডিয়াকে বলো, এখন না, পরে, আরেকটু শিখে, আইডিয়া বুঝে নেয় তুমি প্রস্তুত নও। তখন সে এমন কাউকে খোঁজে যে ভয় থাকা সত্ত্বেও কাজ করবে। তোমার কাজ কি? এলিজাবেথ বলেন, তোমার কাজ আইডিয়াকে নিখুঁত করা না, তোমার কাজ আইডিয়াকে স্বাগত জানানো। আইডিয়া এলে তাকে সম্মান করো, তাকে গুরুত্ব দাও,
ছোট পদক্ষেপে কাজ শুরু করো। সব আইডিয়া মহাকাব্য হয় না, কিছু আইডিয়া শুধু তোমাকে শেখাতে আসে কিভাবে শুরু করতে হয়। আইডিয়া আর দায়িত্ব। এই অধ্যায়ে একটা খুব বড় সত্য আছে। যদি কোনো আইডিয়া তোমার কাছে আসে, তার মানে তুমি সেটার জন্য যোগ্য। আইডিয়া ভুল মানুষের কাছে আসে না, আইডিয়া সাহস খোঁজে, নিখুঁততা না। সবচেয়ে বড় শিক্ষা, আইডিয়া উপহার, কিন্তু উপহার খোলা না হলে সেটা অন্য কারো হাতে চলে যায়। তাই আইডিয়া এলে তাকে ভয় দেখিয়ে তাড়িও না, তাকে অপেক্ষায় রাখিও না। পরের বার যখন একটা আইডিয়া আসবে, তখন নিজেকে জিজ্ঞেস করো না, আমি পারবো তো? নিজেকে জিজ্ঞেস করো, আমি কি সাহস দেখাবো? কারণ আইডিয়া সাহসের ডাক দেয়, আর যে সেই ডাকে সাড়া দেয় সেই পায়। যদি এই কথাগুলো শুনে তোমার ভেতরে কিছু নড়ে ওঠে, তাহলে বুঝে নিও এই ভিডিওটা ঠিক তোমার জন্যই ছিল। আজই বড় কিছু করার দরকার নেই, শুধু একটা ছোট কাজ শুরু করো। একটা লাইন লেখো, একটা আইডিয়া নোট করো, একটা ভয়কে পেছনে সিটে বসাও। আর যদি তুমি এমন আরও গল্প, এমন আরও গভীর চিন্তা, এমন আরও সৃষ্টিশীল অনুপ্রেরণা চাও, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, নিজের ভেতরের ভাবনাটা কমেন্টে লিখে যাও। কারণ তুমি একা নও, তোমার মতো আরও অনেক মানুষ ভয়কে পাশে বসিয়ে এগোচ্ছে। এই যাত্রাটা এখানেই শেষ না, এটা শুধু শুরু। দেখা হবে বিগ ম্যাজিকের পরের দরজায়। ধন্যবাদ।